সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি কামরুন নাহার নীলু, সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু পাঠ নিয়ে আলোচনা করব। চলো আমরা আমাদের পাঠের বিষয়ে চলে যাই। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশের লোক সংস্কৃতি ও এর উপাদান। এর আগে তোমাদেরকে আমি বাংলাদেশের সংস্কৃতি এবং সংস্কৃতি কী, এর বৈচিত্র্যতা কী এবং গ্রামীণ সংস্কৃতি, শহরের সংস্কৃতি কী, এগুলি সবই আলোচনা করেছি। শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ হচ্ছে বাংলাদেশের লোক সংস্কৃতি। যুগ যুগ ধরে মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে সেটাই হচ্ছে লোক সংস্কৃতি, অর্থাৎ লোকজ মুখের যে সংস্কৃতি, আমাদের সমাজের যে সংস্কৃতি, সেটি হচ্ছে লোক সংস্কৃতি। লোক সংস্কৃতি বিভিন্ন উপাদান রয়েছে। আমরা এই পাঠে আজকে লোক সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলো নিয়ে আলোচনা করব। তার আগে চলে যায় আমাদের লোক সংস্কৃতি কী। লোক সংস্কৃতি বলতে আমরা বুঝি সাধারণ মানুষ এবং আমাদের সমাজের সংস্কৃতি, অর্থাৎ লোক সমাজের সংস্কৃতি। অর্থাৎ এই সংস্কৃতি যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে, চিন্তায়, কর্মে বিদ্যমান। অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এই লোক সংস্কৃতিগুলো কী হচ্ছে, ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা খেয়াল করো, লোক সংস্কৃতির একদিনের সৃষ্টি হয়নি, এটা প্রজন্ম, হাজার হাজার বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মতে এই সংস্কৃতি আমাদের মাঝে, সমাজে ছড়িয়ে রয়েছে। বাংলাদেশ আদিকাল থেকে মানুষ লোক সংস্কৃতি পালন করে আসছে। মানুষের মুখে মুখে চলা লোক সংস্কৃতিরই অনেক কিছু সময়ের সাথে সাথে একটু একটু করে পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে গ্রামীণ কৃষিজীবী লোকেদের কাছ থেকে। খেয়াল করো শিক্ষার্থীরা, আমাদের এই লোক সংস্কৃতির কিন্তু উদ্ভব হয়েছে গ্রামীণ কৃষি সমাজ থেকে। অর্থাৎ একটা সময় বাংলাদেশকে কি গ্রাম বলা হতো, তার কারণ ছিল বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষির সাথে জড়িত ছিল এবং আমাদের যে অর্থনীতি ছিল কৃষি নির্ভর। পরবর্তীকালে এই গ্রামীণ কৃষি সমাজ পরিবর্তিত হয়ে শহরে বা অর্থনৈতিক পরিবর্তিত হয়েছে। এটা হয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা বৃদ্ধির জন্য গ্রামীণ সংস্কৃতি ছেড়ে মানুষ শহরে তাদের জীবনযাত্রা অতিবাহিত করেছে এবং এখানে শিল্প কারখানা গড়ে উঠেছে, তাই মানুষ শহরে জীবনযাপন করেছে। এগুলো আমি আগের অধ্যায়ে তোমাদেরকে গ্রামীণ এবং শহরের সংস্কৃতি পড়িয়েছিলাম, গ্রামীণ জীবন এবং শহরের জীবন। এই যে বাংলাদেশের সংস্কৃতি, লোক সংস্কৃতি, সেটা গ্রামীণ জীবন থেকে এসেছে। আর এর মধ্যে থেকে গ্রামীণ সমাজের কৃষি সমাজ থেকে এর উৎপত্তি। কতগুলো রীতি বা রীতিনীতির উপরেই ভিত্তি করে আমাদের কী হয়েছে, লোক সংস্কৃতিগুলো গড়ে উঠেছে। একটা হলো ভীতি থেকে, অর্থাৎ ভীতি থেকে। দুই, গায়ে হলুদ অনুষ্ঠান। তিন, রোগ মুক্তির জন্য। চার, আমাদের বৃষ্টির জন্য, বৃষ্টি নামানোর জন্য। শিক্ষার্থীরা দেখো, আমি যে তোমাদের বোর্ডে কিছু ভীতি থেকে, গায়ে হলুদ অনুষ্ঠান, রোগ মুক্তি, এইগুলো আমাদের লোক সংস্কৃতি রীতিনীতি থেকে আমরা এখন এগুলো আমরা আলোচনা করব। তার আগে দেখো, ভীতি থেকে কিভাবে আমাদের এই লোক সংস্কৃতি অন্তর্ভুক্ত হয়েছে। গ্রামীণ সমাজে একটা ব্যাপার আছে, ভূতের ভয়। যদিও বর্তমানে বৈজ্ঞানিক ব্যাখ্যায় ভূত বলে কিছু নেই, কিন্তু গ্রাম দেশে
বলা হতো তেঁতুল গাছের নিচে দিয়ে আসলে এখানে ভূত থাকে, পেতনি থাকে, বিভিন্ন রকমের ভূতের নাম শাকচুন্নি, পেতনি ইত্যাদি ভূতগুলোর নাম দিয়েছে এবং মানুষ কল্পনায় এই ভূতগুলোকে তাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে তারা এগুলোকে বহন করে নিয়েছে। অর্থাৎ এই ভূতের ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ঝাড়ফুঁক, তারপর হলুদ পোড়ানো, মরিচ পোড়ানো বিভিন্ন কাজ করত। এই যে ভীতি থেকে যে ভূতের ভয়, এটা আমাদের লোক সংস্কৃতিরই একটি অংশ। তারপর চলে আসি হলুদের অনুষ্ঠান। হলুদের অনুষ্ঠান কিভাবে? আমাদের লোক সমাজের বিয়ের অনুষ্ঠানের একটা অংশ হচ্ছে হলুদের অনুষ্ঠান। এখানে গায়ে হলুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন আচার আচরণ ইত্যাদি রীতিনীতিগুলো আমরা পালন করি। তারপর চলে আসি রোগ মুক্তির জন্য। হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে তাদের রোগ মুক্তির জন্য ফকিরদের কাছে চলে যায় এবং তারা কি করে, সাধু সন্ন্যাসী পুরোহিতদের কাছে যায়, তাবিজ কবজ, পানি পড়া ইত্যাদি নিয়ে আসে। চোখ লাগা, অর্থাৎ আমাদের গ্রাম দেশে ছোটো ছোটো ছেলেমেয়েরা যখন অসুস্থ হয় তাদেরা যেন কারোর চোখে না লাগে, সেই জন্য বাবা মারা বিশেষ করে তাদের কপালের উপর একটা কালো টিপ দিয়ে দেয়, অর্থাৎ তাদের যেন চোখ না লাগে। বৃষ্টি নামানোর জন্য, যখন অতিরিক্ত খরা হয়, সেই খরায় যখন ফসল নষ্ট হয়ে যায় তখন মানুষ কি করে, আমাদের গ্রামীণ সমাজের মেয়েরা বিশেষ করে কুলা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন গান গায়, আর এই গানের মাধ্যমে তাদের অনুষ্ঠানগুলো তারা পরিচালনা করে। এতে করে কি হয়, তারা ভাবে যে এই জন্য বৃষ্টি নামবে। তাই শিক্ষার্থীরা দেখো, বৃষ্টি নামানোর জন্য তারা গান গায়। তারপর চলে আসি আমাদের এই লোক সংস্কৃতির যে উপাদান, মূল উপাদান, সেটা হচ্ছে যে লোক সংস্কৃতির উপাদান রয়েছে। এই উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লোক সংস্কৃতির উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো বস্তুগত উপাদান, আর একটা হলো অবস্তুগত উপাদান। কোনো বিষয়ের লোক সংস্কৃতির যে পরিচয় বহন করে সেটি হচ্ছে লোক সংস্কৃতির উপাদান। তাহলে দেখো, প্রথম উপাদানটা হচ্ছে বস্তুগত উপাদান। তারপর চলে আসি আমরা অবস্তুগত উপাদান। তাহলে শিক্ষার্থীরা দেখো, উপাদান তো আমরা জানি, পরিবেশ বলো, সমাজের বলো, সব কিছুরই কিছু না কিছু উপাদান রয়েছে যা দ্বারা আমাদের এই সমাজ এবং পরিবেশ গড়ে ওঠে। ঠিক আমাদের লোক সংস্কৃতিরও কিছু উপাদান আছে যেগুলি আমাদের নিজ নিজ পরিচয় বহন করে। আর এই উপাদানগুলো দুই রকম, একটা হলো বস্তুগত আর একটা হলো অবস্তুগত। লোক সংস্কৃতির যেসব উপাদানগুলো ধরা যায় তাকে বস্তুগত উপাদান বলে। অর্থাৎ লোকশিল্পের মধ্যে আছে কি, এই বস্তুগত উপাদানকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো লোকশিল্প, এক লোকশিল্প, দুই লোকবিজ্ঞান, আর তিন হচ্ছে লোকযান। তো লোকশিল্পগুলি কোনগুলি দেখো, যে শিল্পগুলো আমাদের, যে তাঁত শিল্প আছে, আমাদের মৃৎ শিল্প আছে, আমাদের শঙ্খ শিল্প আছে, আমাদের কাঁসা শিল্প আছে, নকশিকাঁথা, বেত শিল্প, এগুলি সবই লোকশিল্পের ভিতরে পড়ে। তোমরা বিভিন্ন মেলাতে দেখবে যে কাঁসার তৈরি জিনিসপত্র নিয়ে আমাদের এরা হাজির হয়। তারপর বিভিন্ন বেতের জিনিসপত্র নিয়ে এরা হাজির। এই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই লোকশিল্পগুলো। তারপর হলো লোকবিজ্ঞান, অর্থাৎ তাঁত শিল্পে যে চরকা, মাছ ধরার যে ছাই আর নাঙ্গল কাস্তে ইত্যাদি তৈরির প্রযুক্তি হচ্ছে লোকবিজ্ঞান। অর্থাৎ তারপর আছে লোকযান, অর্থাৎ পালকি এবং নৌকা, এগুলো হচ্ছে
লোকযান, এগুলি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। বর্তমানে এইসব লোকযানগুলো প্রায় হারিয়ে যাচ্ছে। পালকি তো নেই বললেই চলে, নৌকাও দেখা যায়। তো যাই হোক শিক্ষার্থীরা, বস্তুগত উপাদান যেগুলো আমাদের ধরা যায়, ছোঁয়া যায়, সেগুলি হচ্ছে আমাদের বস্তুগত উপাদান, লোকশিল্প, লোকবিজ্ঞান এবং লোকযান। এবার আসি আমরা আমাদের অবস্তুগত উপাদান। অবস্তুগত বলতেই যেটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, অনুভব করা যায়, অর্থাৎ মানুষের চিন্তা চেতনা থেকে যেই উপাদানগুলো আসে সেটাই হচ্ছে আমাদের অবস্তুগত উপাদান। তো দেখো, অবস্তুগত উপাদান বলতে আমরা বুঝি যে সকল অবস্তুগত উপাদান, অবস্তুগত উপাদান হচ্ছে আমাদের লোকসাহিত্য। শিক্ষার্থীরা দেখো, অবস্তুগত উপাদান যেগুলি ধরা ছোঁয়া যায় না সেগুলি হচ্ছে আমাদের অবস্তুগত উপাদান, অর্থাৎ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া চিন্তায় চেতনায় লোকসংস্কৃতির অবস্তুগত উপাদানগুলোকে আমরা অবস্তুগত উপাদান বলতে পারি। অবস্তুগত উপাদানের মূল বিষয় হচ্ছে আমাদের লোকসাহিত্য, অর্থাৎ আমাদের যে সাহিত্যের ধারা আছে সেই ধারাগুলো হচ্ছে লোকসাহিত্য। এই সাহিত্যের কোনো লিখিত রূপ নেই, এইগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে, এই ধারার সাহিত্যকে লোকসাহিত্য বলে। এইগুলোর ভিতরে আছে প্রবাদ প্রবচন, লোকসঙ্গীত, লোকক্রিয়া, লোকবিজ্ঞান, লোকগীতি, ডাকের কথা, খনার বচন, ছেলে বুলানোর ছড়া, ধাঁধা এবং লোকনাটক। এগুলো আমরা প্রায় বিভিন্ন পথনাটকগুলি আমরা যে দেখি, ওইগুলি লোকনাটকেরই একটা ধারাবাহিকতা। তারপর আমরা যে গ্রাম দেশের যাত্রা, পালা গান, এগুলো আমাদের এই লোকসাহিত্যেরই একটি অংশ। শিক্ষার্থীরা, আজকে আমরা যে পুরো পাঠটা আমাদের যে আছে বাংলাদেশে সংস্কৃতির উপাদান, এই লোকসংস্কৃতিটা কি, যেটা আমাদের সমাজের মানুষের মুখে মুখে যেই জিনিসগুলো ছড়িয়ে আছে সেটি হচ্ছে আমাদের লোকসংস্কৃতি। আর এই লোকসংস্কৃতি হাজার বছরের, এরা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম ছড়িয়ে আছে। এই লোকসংস্কৃতি কতগুলো রীতিনীতির উপর ভিত্তি করে এই লোকসংস্কৃতিগুলি গড়ে ওঠে, যেটা তোমাদেরকে আমি বলেছি। রীতিনীতিগুলি হচ্ছে যে বৃষ্টি নামানোর গান, ভূতের ভয়, চোখ লাগা এবং গায়ে হলুদ অনুষ্ঠানের মতো বিভিন্ন রীতিনীতিগুলো। তো এই লোকসংস্কৃতিগুলোর বিভিন্ন উপাদানও আছে। এক উপাদান হচ্ছে যে কি, উপাদানগুলো তো আমরা জানি, একটা হচ্ছে যে আমাদের বস্তুগত উপাদান, আরেকটা হচ্ছে অবস্তুগত উপাদান। তো শিক্ষার্থীরা, আমরা এইগুলো ভালো করে পড়ব। পরবর্তীকালে আমাদের যে বাংলাদেশের নৃগোষ্ঠীর সংস্কৃতি, এতক্ষণ যে আমাদের সংস্কৃতি হলো আমাদের লোকসংস্কৃতি, পরবর্তী অধ্যায় হবে আমাদের নৃগোষ্ঠীর সংস্কৃতি। এটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। আর যেগুলি পড়িয়েছি এগুলি ভালো করে আমরা মেমোরাইজ করব। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।